পাঠ করে শোনাচ্ছি নবনীতা দেবসেনের লেখা গল্প ঠাকুমার গল্প। রঞ্জন বিমর্ষ মুখে উস্কো খুস্কো চুলে দাড়ি চুলকোতে চুলকোতে এসে ঘরে ঢুকল। নবনীতা দি, ঠাকুরমার কি হয়েছে? ঠাকুরমার হাতের কাজ ঠেলে দিয়ে খাড়া হয়ে বসি। রঞ্জনের ঠাকুরমাটি আমাদের বড় প্রিয়জন, 90 ছুঁয়েছেন। এই বয়সে তো একটু ভয় ভয় করেই। শরীর খারাপ করেছে? কি হয়েছে ঠাকুরমার? শরীর না, মাথাটা। সে আর নতুন কি, মাথা তো অনেক দিনই নিজের খেয়াল খুশিতে চলছে। এ অন্য পরিচ্ছেদ। ভীমরতি এখন ভয়াল পরিণতির দিকে। শনৈ শনৈ রঞ্জনটাকে নিয়ে বড় ঝামেলা। দুটো কথা বিশ্বাস করি তো পরের তিনটে করি না। মুখ চোখ দেখলে কিছুতেই টের পাওয়া যাবে না সত্যি বলছে না গুল মারছে। দুটোই তো অবিকল একই রকমের পরিবেশিত হয়। সত্যিটাকে মনে হবে গুল, আর গুলটা সত্যি। বিশ্বাস করতেও ইচ্ছে হয় না, আবার বিশ্বাস না করলেও ঠকে যেতে পারি। ঠিক করে বল তো দেখি কি হয়েছে? ঠাকুরমা আমার প্রিয় মানুষ হবার বহু কারণ আছে, তার কয়েকটা বলতে পারি। ধরুন, আপনি বনের মধ্যে হঠাৎ একা রাত্রিবাস করতে বাধ্য হয়েছেন। আপনার ভয় করছে। তখন যদি ঠাকুরমা থাকতেন আপনার কাছে, তিনি আপনার বালিশে 3 বার থাবড়া মেরে একটা মন্ত্র পড়ে দিতেন। মন্ত্রটা জরুরি, শিখে রাখুন। আমার তো যাযাবর স্বভাব। এখানে সেখানে হট্ট মন্দিরে শয়ন করার সময় এই মন্ত্রটা খুবই কাজে লাগে। বালিশে 3 থাবড়ার পর বলুন, কপ্ফল কপ্ফল কপ্ফল, সাপচোরা বাঘা 3 নিষ্ফল নিষ্ফল নিষ্ফল। যদ্দূর যায় কপ্ফলের এইরাও, সাপচোরা বাঘা 3 না বাড়াও পা। যদি বাড়াও পা, দোহাই আমার ওস্তাদের মাথা খাও, মন আমার গুরুদেবের পায়। ওম গুরুদেব শিব গুরুদেব শিব ওম। পরবর্তী স্টেপ 3 বার 3 দিকে ঘুরে ঘুরে ভক্তি ভরে নমস্কার নিবেদন। এই মন্ত্র অবশ্যই শুনতে পাবে জগতের যত সাপ চোর আর বাঘের দল। 3 গোষ্ঠীর কেউ আর পা বাড়াবে না এদিকে। ওস্তাদের বাঁধন দেওয়া আছে না, একেবারে নিশ্চিন্দি। শুধু আরশোল আর মাকড়সার জন্য ঠাকুরমার কোনো মন্ত্র আছে কিনা জেনে নিতে হবে, এইটাই বাকি। ঠাকুরমার কীর্তি কাহিনী কি অল্প? খুব বিশিষ্ট মহিলা। এই সেদিন নীল আর্মস্ট্রং যে চাঁদে বেড়াতে গিয়েছিল, সেটাই টিভিতে আবার করে দেখাচ্ছিল। নাতিরা গিয়ে ঠাকুরমাকে বলল, ঠাকুরমা শুনেছ কি হয়েছে? কি দেখলাম টিভিতে? চাঁদে মানুষ নেমেছে। কি? তুমি কি কইলা মনু? চাঁদের কথাটা কি কইলা? চাঁদে গিয়া মানুষ নামছে ঠাকুরমা। চাঁদ আর দূরে নাই। নামছে কও কেন? উঠছে কইতে হয়। মানুষ আকাশে নামে কি কইরা? চাঁদে তো ওঠা লাগে। এইয়া কি পুষ্করিণী? তা সেই মানুষ করছে কিডা চাঁদে যাইয়া? এই তো হাঁটা চলা করছে, মানে ভেসে বেড়াচ্ছে আর কি। পা ডুবে ডুবে যাচ্ছে তো, ভালো করে হাঁটা যায় না চাঁদের মাটিতে। আহারে, পাও তো ডুইবা যাইবই। বর্ষাকাল না, এক্কেরে ভাইসা বেড়াইতেছে বেচারা। আহা, তা অহন না যাইয়া শুকা সিজনে যাই নাই কেন? অহন তো আকাশেও মেঘ বিদ্যুৎ, চাঁদে যাওন কি সহজ ভ্রমণ? পথখান কি কম? দেখা মনে হয় কাছেই, চাঁদ কিন্তু বহু দূর। কত দূর জানো? এক্কেরে হিমালয় পর্বত টর্বত পার হইয়া কৈলাস পর্বতের কাছে। বলেই হাত জোর করে নমস্কার। ঠাকুরমার অভিনবত্ব বিভিন্নভাবে প্রকাশ পায়। সবাই মিলে গুলতানি করছে নাতিরা। ঠাকুরমা গুটি গুটি উপস্থিত। ও মনু, তোমরা করো কি? 3:30টার এরোপ্লেন উইরা গেল। অহন তারা চা খাইবে না? এইটা তো তোগো চা খাওয়ানোর টাইম, খেয়াল কইরা দিতেছি। ঠাকুরমা নিজে চা খান না। বেলা 3:30টার এরোপ্লেন, এরকম হয় নাকি? 8টার মেল ট্রেন, 10টা 15-র প্যাসেঞ্জার, বড়জোর 9:30টায় পাশের বাড়ির খুকুর স্কুল বাস। এসব হিসেব রাখতে পারে মানুষ, তাই বলে 3:30টার এরোপ্লেন দেখে ঘরের কাজকর্ম টাইম শিডিউল বানানো? হ্যাঁ, 3:30টার সময় আকাশ দিয়ে একটা জেট প্লেন যায় এবং ঠাকুরমা তাই দিয়ে বিকেলটা শুরু করেন। লাও লাও সব তাস গুছাও, এইবার চায়ের টাইম। 3:30টার এরোপ্লেন উইরা গেছে গিয়া। সেই কখন? সেই ঠাকুরমার কি ভীমরতি হয়। তবে হ্যাঁ, ওর মাঝে মাঝে খেয়াল চাপে, নানা রকমের উদ্ভট খেয়াল।
নাতিরাও তার মোকাবিলার জন্য সদা সর্বদা প্রস্তুত। ওই ঠাকুরমারই নাতি তো তারা। যেমন একদিন ঠাকুরমার মনে হলো সকলেই তাকে গঙ্গা স্নান করাবে বলে কথা দিয়েছিল, কিন্তু কেউ কথা রাখেনি। যেমনই মনে হয় অমনই অ্যাকশান শুরু। একই কথা নন স্টপ রিপিট করে যাবার অদম্য ক্ষমতা অনেক ঠাকুরমারই থাকে, ওরও আছে। সকাল থেকেই যাকেই পাচ্ছেন তাকেই কথাটা একবার বলে নিচ্ছেন। মনু, তপন, বাবধন, চন্দন, আরে আরে রঞ্জন, পলাও কোথায়? তোরা যে কইছিলা তোমারে গঙ্গা স্নান করাইতে লইয়া যাইমু ঠাকুরমা, তা কই লইয়া গেলি না তো? ও বৌমা, একবারটি গঙ্গা স্নানে লইয়া যাইবা আমারে? ও তারাপদ, তোমার মাইয়ারে একবার গঙ্গা স্নান কইরা আনবা না তুমি? লইয়া চলো না বাবা, গঙ্গায় দুইটা ডুব দিয়ে আসি গা, বড় প্রাণে লয়। অবশেষে নাতিরা ঠাকুরমাকে পাঁজা কোলা করে কোলে তুলে দুটো ঘর পার করে দাওয়াই নিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠোনে নামিয়ে এনে বলে, এই তো গঙ্গা, গঙ্গায় এসে গেছি ঠাকুরমা, স্নানটা তবে সেরে নাও চটপট। ঠাকুরমা চোখ বড় বড় করে রোদে খটখটে উঠোনের দিকে তাকিয়ে বললেন, বাপরে, জোয়ার আইছে, ইস কি বড় বড় ঢেউ, সমুদ্রের মতো লাগে। তারপর নাতিদের বললেন, আরে তোরা আমারে ধইরা থাক, আমি তো স্রোতে ভাইসা যাইতেছি, গায়ে তো শক্তি নাই, ওহ জলের কি টান। নাতিরা ঠাকুরমাকে ধরে রইল। ঠাকুরমা চোখ বুজে নাক টিপে ধরে গুনে গুনে 3টি ডুব দিয়ে উঠলেন বিড়বিড় করে মন্ত্র আওড়াতে আওড়াতে। 3 নম্বর ডুবের পরই হাত বাড়িয়ে দিলেন, গামছা খান দেহে। গামছা দেওয়া হলো। তারপর জয় জয় দেবী সুরধ্বনি গঙ্গে গাইতে গাইতে গা মাথা মুছে ঠাকুরমা আবার মহানন্দে নাতিদের কোলে চড়ে খাটে ফিরে গেলেন। পুণ্য স্নান সারা। আহা কি আরাম, শরীরখান যেন জুইরা গেল। গঙ্গা স্নান বইলা কথা। এইটাকে ভীমরতি বলে ধরা হয়, তবে এরকমটা তো নতুন কিছুই ঘটনা নয়। আজ তাহলে রঞ্জনের এত বিচলিত লাগার কারণটা কি? কেন, ঠাকুরমা নতুন করে কি করলেন আবার? এবার কি সমুদ্র স্নান, পুরীতে যাবেন? রঞ্জন গম্ভীর মুখে মাথা নাড়ল। জ্যাঠামশাইকে মেরে ফেলেছেন। সে কি? আমার মাথাটা ঘুরে গেল। বিলেতের কাগজেই এসব পড়েছি কেবল। কি ভয়ানক। সকালে উঠে দেখি ঠাকুরমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কাপড়ের খুঁটে নাক চোখ মুছছেন আর কাঁদছেন। রঞ্জন বলতে শুরু করলো, কেন ঠাকুরমা, কান্দো কেনে? আমার অমূল্যটা আর নাই। হ্যাট, যত বাজে চিন্তা। কে কইল নাই? একটা একরে ফিটফাট ঠিকঠাক। না নাই, আমি জানি সে নাই। তোরা আমারে মিছা কথা কস। হা রে অমূল্যা। ঠাকুরমা নাইবেন না, খাইবেন না, কথা বলবেন না। এক নাগারে হাপুস নয়নে জলজান্ত জ্যাঠামশাইয়ের জন্য পুত্র শোকে কাঁদবেন। কার আর সেটা বরদাস্ত হয়? বাড়ি শুদ্ধ লোক তাকে বোঝাচ্ছি, জ্যাঠা দিব্যি আছেন, ফুর্তিতেই আছেন। কোন নগর থেকে তেমন ঘন ঘন গড়িয়ে আসিয়া উঠতে হয়তো পারছেন না ইদানিং, তাই বলে এমন অমঙ্গুলে কান্না কাঁদতে হবে? ঠাকুরমা কারোর কথাই বিশ্বাস করছেন না। আমি জানি তোরা আমারে ভুলাস। প্রত্যেকটা চেষ্টা হার মেনে গেলাম। এদিকে ফোনে ঠাকুরমা কথাবার্তা কিছুই শুনতে পান না। জ্যাঠার সঙ্গে ফোনে যে কথা বলিয়ে দেব তার উপায় নেই। কিছুতেই বুঝ মানানো যাচ্ছে না ঠাকুরমাকে। অথচ মায়ের চোখের জলে নাকি সন্তানদের অকল্যাণ হয়। এ অশ্রু অবিলম্বে থামানো দরকার। সমূহ বিপত্তি শান্তি করতে জ্যাঠামশাইকে কোন্নগর থেকে সোজা ট্যাক্সি ভাড়া করে গড়িয়াতে নিয়ে আসা হলো। এবার ছেলেকে সশরীরে মায়ের সম্মুখে উপস্থিত করে দেওয়া হবে। রবিবার সকালে জ্যাঠামশাই এলেন হাসি খুশি। ট্যাক্সি ভাড়াটা এখান থেকেই দেওয়া হয়েছে। জ্যাঠামশাই হাতে করে কোন্নগর থেকে চমৎকার মাখা সন্দেশ এনেছেন ঠাকুরমার জন্য। এবারে সমস্যার অবসান। আমরা নাচতে নাচতে গিয়ে বলি, ঠাকুরমা, জ্যাঠামশাই এসেছেন। কে আইল? জ্যাঠামশাই। কার জ্যাঠা? আমাদের জ্যাঠামশাই। হেইটা কেটা? কেটা মানে? তোমার বড় ছেলে। সে তো অমূল্যা আছিল। হ্যাঁ সেই তো আছিল, আবার কি কথা? জ্যাঠামশাই এসেছেন তোমার কাছে। অমূল্যা আইছে? হ্যাঁ হ্যাঁ বলছি তো। অমূল্যা এই বাসাতে আইছে? আজ্ঞে হ্যাঁ। তবে আর বলছি কি, এই বাসাতে আইছেন আমাদের জ্যাঠামশাই, তোমার অমূল্য। আইলো কেমনে? ট্যাক্সি করে?
ট্যাক্সি কইরা? বাপরে, খাঁড়াও দিনি, কাপড়খানা পাল্টাইয়া লই। তাড়াতাড়ি তোরঙ্গ থেকে একটা তসরের কাপড় বের করেন। হুড়োহুড়ি করে সেটি গায়ে জড়িয়ে সুতির কাপড়টা খুলে রেখে ঠাকুরমা বললেন, কই কই গেল অমূল্যা? দাও অরে ডাইকা দাও। ঠিক কথা কও তো মনু। জ্যাঠামশাই ঘরে ঢুকে যেই নিচু হয়েছেন প্রণাম করতে, ঠাকুরমা ঠিকরে সরে গিয়ে হাঁ হাঁ করে উঠলেন। হা হা, থাউগা থাউগা, পর নামে কাজ নাই। এই যে হাত তুইলে এমনি এমনি করিয়া নম নম করো, নম নম করো। বলতে বলতে নিজের বুকের কাছে দুই হাত জড়ো করে ঠাকুরমা জ্যাঠামশাইকে ভক্তি ভরে নমস্কার করলেন। প্রণাম করা, আশীর্বাদ করা যাবতীয় ক্রিয়াকর্ম বাদ। ঠাকুরমার এহেন আধুনিকতা দেখে জ্যাঠামশাই একটু ঘাবড়ে গেলেন মনে হলো। বিজয়ার সময়ে তো এটা ছিল না। জ্যাঠামশাই চেয়ারে বসলেন। ঠাকুরমা চুপচাপ তাকে মেপে যাচ্ছেন, কথা নেই। জ্যাঠার অস্বস্তি হলো। সাধারণত ঠাকুরমার অনেক প্রশ্ন থাকে। তা মা, ভালো আছো তো? হ, আমি তো আছি ভালোই। তুমি কেমন আছো শুনি? ভালোই আছি। আইলা কি কইরা? ট্যাক্সিতে। ট্যাক্সি চলাচল করে? তা করে, খরচা আছে। খরচা তো থাকবই, এই পার ওই পার বইলা কথা। জ্যাঠা এবারে সন্দেশের বাক্স এগিয়ে দেন। মা, তোমার লাগিয়া সন্দেশ আনছি। থাউক, ওইখানেই রাইখা দাও। সন্দেশও নাকি বানায়? বাবা, কেন বানাবে না? বেশ ভালো সন্দেশ, অন্য রকম। একটু খেয়ে দেখো। থাউক, খাইয়া কাম নেই। ভালো না হইয়া পারে? কই থেকে আনছো? সহজ কথা, একেবারে ওই পার থিকা। ওই নামেই এপার ওপার, সবই এক মা। ঠাকুরমা একটুক্ষণ চুপ করে থাকেন। তা খাও কি? মানে? মানে ভাত টাত খাইতে পারো? হ্যাঁ, ভাত টাত খেতে পারবো না কেন? রান্ধিয়া দেয় কে? কেন, তোমার বৌমা? আহা, এইটা তুমি কি কইলা অমূল্যা? বৌমাও? ঠাকুরমার ডুকরে ওঠেন। বৌমাও? হাই রে, আমার এই খবরটা কেউ দেয় নাই। আমারে কেউ কিচ্ছু কয় নাই। বৌমার খবরখান আমারে দিলই না। ঠাকুরমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দেন। জ্যাঠা এবারে মৃদু লাঠিচার্জের মতো মৃদু ধমক লাগান। কি আবার কি খবর দিব? শুধু শুধু কাইন্দো না তো মা। আর যদি খবর কিছু হইতো, তোমারে দিতই। ছেলের বকুনি খেয়ে ঠাকুরমার কান্না বন্ধ। নাক চোখ মুছে, তা কও, বৌমা আছে কই? ঘরেই, যাইব কেন? তা ভালো, তা ভালো। লগে লগেই আছো দুইজনাই, সেই ভালো। রান্ধিয়া বাড়িয়া দিতাছে, এইখানে যাইয়াও সেবা যত্ন পাইতেছ বৌমার, শুইনাও শান্তি। জ্যাঠামশাই দিশেহারা, কিছুতেই ঠাউর পাচ্ছেন না। ঠাকুরমার আসল সমস্যাটি তাকে জানানো হয়নি। ছেলেকে দেখতে চান, মন কেমন করছে ছেলের জন্য, এইটুকুই বলা হয়েছে তাকে। জ্যাঠামশারও নয় নয় করে তো বয়স 75-এর উপরে। ওসব অলক্ষণে কথা তাকে খুলে বলা যায় না। জ্যাঠামশাইয়ের মনে মনে নানা রকম হোঁচট লাগছে, কিন্তু একটা জিনিস তিনি গিলতে পারছেন না। মা, কও দেহি, তুমি আমারে প্রণাম করতে দিলে না কেন? ঠিক কইরা কও। জিভ কেটে মাথা নেড়ে ঠাকুরমা বলছেন, ছি ছি, প্রণাম করতে হয় নাকি? ওই পার থেকে আইসো তুমি, তো সকলের প্রণাম নিবা। তা ভালো, আইসো আমারে দেখনের লাইগে আইসো, সন্দেশ লইয়া আইসো, খুব ভালো। কিন্তু তাও একটা কথা বুঝি না, তুমি আইলা কিভাবে? তুমি প্রণাম নিবা, এই ব্যাপারটা জ্যাঠামশাই বুঝতে না পারলেও আলোচনা চালিয়ে যান। মুখখানা যার পরও নাই বিভ্রান্ত দেখাতে থাকে যদিও। কইতাছি তো, ট্যাক্সি কইরা? কয়বার কমু, শোনো নাই? ট্যাক্সি ওই পারেও যায়? যাইব না কেন? যাইতে তো মানা নাই। না মানে, আচ্ছা তুমি নিচে আইলা কিভাবে, হেইডা কও। নাকি ট্যাক্সি একেবারে উপর অবধি চলিয়া যায়? জ্যাঠা এবার উদ্ভ্রান্ত। এইটা তুমি কি কইলা মা? ট্যাক্সি 3 তলার ওপরে ওঠে নাকি? আমি সিঁড়ি দিয়া নাইমা আইসা বড় রাস্তা থেকে ট্যাক্সি ধরি। সিঁড়ি? সিঁড়ি দিয়ে ওপরে নিচ করো? না তো কি, 3 তলা বাসায় কি লিফট বানায় নাকি? অসুবিধা হয় না? না, অহন পর্যন্ত তো হয় নাই, তবে ফিউচারের কথা কখন যায় না। তাহলে মনে হয় সিঁড়িটা কমপ্লিট করছিল রাবণে। আমি তো জানি আধা খাচড়া, হইরা পইরা আছে, কমপ্লিট হয় নাই, তাই জিগাইছি। নিচে আইলা কেমনে?
রাবণের সিঁড়ি? আমি কি স্বর্গে আছি মা? এই কথাটাই মা ফোঁস করে উঠলেন। স্বর্গ না তো কি? তুমি হইলে গিয়া তোমার বাবার বড় পোলা, তুমি স্বর্গে যাবা না তা কি নরকে যাবা? তুমিও কও অমূল্যা। জ্যাঠার আর ধৈর্য থাকে না। কিন্তু মা, হেইডা তো বহু পরের কথা, আগে তো মরি, অহন তো আমি বাইচা আছি, স্বর্গে যাবো না নরকে যাবো এই প্রশ্নটা কেউ করে নাই আমারে। তুমি কইলা কেবল। কি কইলা? তুমি বাইচা আছো? অমূল্যা, তুমি বাইচা আছো? তুমি জীবিত? তুমি স্বর্গে যাও নাই? ও হো হো হো, আমার অমূল্যা মরে নাই রে, আমার অমূল্যা বাইচা আছে রে। ও হো হো হো। ঠাকুরমার আনন্দশ্রু অঝোর ধারায় ঝরতে লাগলো এবং গলা ছেড়ে ও হো হো কান্নাটা অবিকল মরা কান্নার মতো শোনাতে লাগলো। এর চাইতে সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে অমূল্যার নাই কান্নাটাই ছিল ভালো। জ্যাঠামশাই এতক্ষণে সবটা বুঝতে পারেন। ঠাকুরমাকে জড়িয়ে ধরে জ্যাঠামশাই বললেন, মা গো, আসো, তাইলে প্রণামটা অহন কইরা লই। লও লও, করো না প্রণাম, তোমার যত ইচ্ছা। তখন কি জানি? আমি তো জানি তুমি ওই পাত্রিকা, তাই তো হড়বড় করিয়া শুদ্ধা কাপড়খানা পরিয়া আইলাম। জ্যাঠামশাইয়ের চিবুক ছুঁয়ে চুমু খেয়ে ঠাকুরমা মিষ্টি করে হাসেন। তারপর হাত বাড়ালেন। কই, দাউতে দেখি সন্দেশটা যে আনছিলে, জিনিসখান কেমন দেখি খাইয়া। আমি হাঁপ ছেড়ে বলি, যাক, সব ভালো যা শেষ ভালো। কিন্তু শেষটা ভালো কিনা সেটাই তো সংশয়। সেদিন ঘণ্টেশ্বরের পৈতের দিনে সিরিয়াস কেলো করেছেন। রঞ্জন গুছিয়ে বসেছে। এতক্ষণে আমার চায়ের কথা মনে পড়ল। চা খাবি তো রঞ্জন? আর কি আছে, সঙ্গে কি দেবে? আজকে হয়েছে মাংসের ঘুগনি। গ্রেট, লাগাও চা। ঘণ্টের পৈতের দিনে বাড়িতে অত লোক, তার মধ্যে ঠাকুরমা, বাবা, জ্যাঠা, কাকামণি প্রত্যেকের পেস্টিস পাংচার করে দিয়েছেন। ব্যাপক কেলো। ঠাকুরমার কেলোর কীর্তিগুলো শুনতে সর্বদাই আগ্রহী আমি। কী কেলো রে, কী কেলো? বাড়িতে উৎসব, সবাই জড়ো হয়েছেন। জড়ো হওয়া মানে সবার আগে ঠাকুরমার কাছে যাওয়া। 3 ছেলেই একত্রে উপস্থিত। জ্যাঠামশাই বেচারি তখনও স্বর্গের সিঁড়ির স্মৃতির দ্বারা তাড়িত, তাই তিনি ঠাকুরমাকে প্রণাম করে বললেন, মা, আমারে চিনো? চিনুম না কেন? আমার নাম কি কও দেহি। ঠাকুরমা হঠাৎ জিভ কেটে সলজ্জ ঘোমটা টেনে দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তারপর চোখের কোণ দিয়ে মিটমিটে হেসে ফিসফিস করে জ্যাঠামশাইকে প্রায় কানে কানে বললেন, কমু কি কইরা, তোমার নাম যে আমার লইতে নাই মনু। ভাসু ঠাকুরের নামে তোমার নাম দিছি কি না? তুমি হইলা আমাগো বড় পোলা, সকলের আগে তুমি। শুনে তো সকলেই স্তব্ধ। তার ভাসুরের নামে নাম? মোটেই না। তার ভাসুর ঠাকুর তো ঠাকুরদার দাদা বাবাদের জ্যাঠামশাই হন। তার তো নাম ক্ষেত্রপ্রসাদ, জেঠুর নাম অমূল্য। কেসটা কি হলো? ঠাকুরমাই বললেন, আচ্ছা, নামের গোড়ার অক্ষর দিয়া দিতেছি, শয়ে ফয়ে আম্ফ দিয়া নাম শুরু। বাস, ওইছে। ঘর শুদ্ধ মানুষ বজ্রা হতো। ক্ষেত্রপ্রসাদে শয়ে ফয়ে আম্ফ কই? সে তো কেবল স্ফটিকেই থাকা সম্ভব। এ পরিবারে তো ওই নামের কোনো পূর্বসূরি আছেন বলে এখনো শুনিনি। এই শয়ে ফয়ে আম্ফ শুনে অবধি চেয়ারের পিঠ ধরে সেই যে দাঁড়িয়ে উঠেছিলেন, জ্যাঠা আর বসেননি। এবারে জ্যাঠা একা নন, বাবা, কাকা সকলেই বিচলিত হয়ে ঠাকমাকে চেপে ধরলেন। ঠিক কইরা কও দিন মা, তোমার কয়টা পোলা, তাদের নাম কি কি? কাকু বললেন, মা, আমার পানে চাইয়া দেখো, কও তো আমি কে, আমার নাম কি? কাকুর চ্যালেঞ্জের সামনে পড়ে ঠাকুরমাও মরিয়া। আর চালাকি চলছে না। এবার ঠাকুরমা পুত্রের চোখে চোখ রেখে সোজাসুজি তাকালেন। হ, তোমারে চিনি না, আমার পোলা, আমি চিনুম না, নাম শুনবা? কেন মনু, আপন নামগুলো তগ মনে নাই? তবে শুইনা লও, আমি কইয়া দিলাম। তারপরে হঠাৎই নামতা পড়বার মতো গড়গড় করে এক ঝাঁক নাম আবৃত্তি করে গেলেন। বনবিহারী, বিনোদ বিহারী, বিমান বিহারী, পুলিন বিহারী, রাসবিহারী, তপন, স্বপন, চন্দন, রঞ্জন, কাঞ্চন। আমার সব কয়টা পোলাপাইনের নাম গুইনা লও। ঘর শুধু শ্রোতা নির্বাক। ঠাকুরমার 3 সন্তান, অমূল্য, তারাপদ, সদানন্দ। কেউ এই লিস্টে নেই। তাদের পুত্ররা অবশ্য আছে, কিন্তু বাকি 5 জন বিহারীবাবুরা যে কারা পরিবারের কেউ বলতে পারল না। ঠাকুরমা নামগুলি পেলেন কোথায়?
নাতিদের নাম না হয় বোঝা গেল, ছেলেদের নাম বিস্মরণ সেও না হয় কষ্টসৃষ্টে বোধগম্য হলো, কিন্তু ওই 5টা উটকো নাম কাদের? ঠাকুরমা যে ইষ্টমন্ত্রের মতন মুখস্থ আউড়ে গেলেন। বিরাট এক রহস্য সৃষ্টি করলো ওই অচেনা নামাবলী। ওরা কারা? রহস্যের মীমাংসা করলেন ঠাকুরমারই ছোট ভাই, আমাদের মামা দাদু। ঠাকুরমার ওই একটিমাত্র ভাই। মামা দাদু বললেন, ওই 5টি তাদের 5 দাদার নাম। মামা দাদুর জন্মের আগেই তারা গত হয়েছেন মা শীতলার কৃপায়। ঠাকুরমার বয়স তখন 4 বছর। এই কারণেই মামা দাদুর নাম হয়েছে শীতলাচরণ। ঠাকুরমার বিয়ে হয়েছে 9 বছরে। ঠাকুরদাও দেখেননি এই সম্বন্ধীদের। কোথা থেকে যে তুলে এনেছেন ঠাকুরমা শৈশবে বিস্মৃত নামগুলি, বসিয়ে দিয়েছেন নিজের সন্তানদের নামের সারিতে, তার অতি প্রিয়জনদের তালিকায়। কিন্তু শয়ে ফয়ে আমটার সমাধান মামা দাদু জানেন না, ওটার কিনারা হলো না। এই ঘটনার উপসংহার বাকি আছে দিদি, এখানেই শেষ নয়। পরদিন সকালে উঠে ঠাকুরমা মাকে ডেকে জিজ্ঞেস করলেন, বৌমা আমি কেডা? এহেন অস্তিত্ববাদী প্রশ্নে মা ভ্যাবাচাকা খেয়ে স্থানুবৎ। কও দিনি আমি কেডা? প্রায় গোপন কথা বলা বলির মতো ফিসফাস করে মাকে জিজ্ঞেস করলেন ঠাকুরমা ষড়যন্ত্রের ভঙ্গিতে। অগত্যা তার বৌমা বললেন, মা আপনি আমার শাশুড়ি, এই বাড়ির কর্তা মা, আনন্দমোহিনী। ঠাকুরমা মন দিয়ে শুনলেন, তারপর ভুরু কুঁচকে সন্দিগ্ধ সুরে বললেন, আনন্দমোহিনী? এইটা আবার কেডা? বৌমা ওই নামখান কার? মার প্রায় কেঁদে ফেলার অবস্থা। তখন আমরা গেলাম অভয় দিতে। ওই লাইনেই নয়, ট্রাক বদল। আরে তুমি তো আমাদের ঠাকুরমা, আমাদের চিনতে পারছো না? আহা তাই ক, আমি তো রঞ্জন চন্দনের ঠাকুরমা। বাস বাস, আর কইতে লাগবো না, বুঝছি। রঞ্জন থামল। এই গল্পের টিকা হয় না, আমি শুধু চায়ের কাপটা এগিয়ে দিই। রঞ্জনটা শেষ করে আবার শুরু করলো। মেজদির নাতি হয়েছে, তাকে নিয়ে এসেছে ঠাকুরমার কাছে। ঠাকুরমা বসে আছেন বিছানায়, তার কোলে দেওয়া হলো। ঠাকুরমা তো পুতিকে কোলে করে খুব খুশি, অনেক আদর করছেন, ছড়া কাটছেন। ফর্সা ধবধবে ছোট্ট বাচ্চাটা মাস দেড়েকের হবে। তার পরনে কিছু নেই, কেবল কোমরে কালো ঘুনশিতে একটা তামার পয়সা বাঁধা। ঠাকুরমা আদর করতে করতে জিজ্ঞেস করলেন, ভারী সুন্দর, এইটা কি হয়েছে? পোলা না মাইয়া? সবাই সমস্বরে বলে উঠেছি। কেন ঠাকুরমা? ও তো তোমার কোলেই আছে, ছেলে না মেয়ে দেখাই তো যাচ্ছে সেটা। ঠাকুরমা কেমন লজ্জা পেয়ে গেলেন। আস্তে করে মাথা নেড়ে মৃদুস্বরে বললেন, অত শত আমার মনে নাই, তরাই কইয়া দে আমারে। আমি এবারেও কি বলবো ভেবে পাই না। শেষে রঞ্জনই কথা বলে, এ তো একরকম, কিন্তু গতকাল যা ঘটল সেটা ক্লাসিক। দুপুরে দিবানিদ্রার পর উঠে ঠাকুরমা বেজায় ফুর্তি, ব্যাপক চেঁচামেচি জুড়ে দিলেন। সারা মুখ উল্লাসে ঝলমল করছে, কণ্ঠস্বরে বিয়েবাড়ির ব্যস্ততা। ওই রে তপনা, রঞ্জন, আমার চন্দন বুড়োটা, কই গেলি তোরা সব? আয় আয় শীঘ্র আইসা আমারে তোল, আমারে তোল, আমারে পুরাও সদানন্দ ও তারাপদ ও অমূল্যা, দৌড়িয়ে আইসো বাবারা, আমারে পুরাও। আমরাই দৌড়ে যাই। ও ঠাকুরমা কি হলো তোমার? ও কি অকথা কুকথা বলছো? আহা আমারে পুরাইবি আর কখন? আমি তো মরছি, রাইতেই মইরা গেছি। তোরা কেউ বোঝো নাই, আর বিলম্ব না, জলদি জলদি পুরা আমারে। রাত হইলে তো মুশকিল, দিনে দিনেই লইয়া চল। ছি ঠাকুরমা, অমন বলে না। তুমি মরবে কেন? ষাট, তুমি মরনি। হ হ আমি মরছি, আমি মরছি। আমার পোলাগুল গেল কই? ডাইকা দে, পুরাইতে ক আমারে। আরে না ঠাকুরমা, মরনি তুমি, এই দেখো। মরলে কি ব্যথা লাগে? বলে সাবধানে ঠাকুরমার পায়ে এক রামচিমটি। কি পাজি! মরা মানুষের ব্যথা দেয়? মরছি তবু জ্বালাস, তগো লজ্জা সরম নাই? আহা মরা মানুষকে কি ব্যথা দেওয়া যায়? তাহলে তো পোড়ালেও তুমি ব্যথা পাবে, পাবে না? তুমি বেঁচেই আছো ঠাকুরমা, জিন্দা মানুষ তুমি। তোরা পোলা পাইন, তোরা কিচ্ছু বোঝো না। আমি বাসি যেন মরছি, আর তোরা কও মরি নাই। ল ল আমারে পুরাইতে ল। না গো ঠাকুরমা, সত্যি বলছি, তুমি মরনি। তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন। চিমটিতে ব্যথা পেলে, দেখলে না? স্বপন ছিল ওইটা? হ্যাঁ ঠাকুরমা, স্বপ্ন। মরি নাই? না না, মরবে কেন?
ঠিকঠাক কইতাছ তোমরা? ঠিকঠাকই কইতাছি ঠাকুরমা, মরো নাই তুমি, বাইচা আছো, জিন্দা আছো, শ্বাস প্রশ্বাস পড়তাছে তোমার, স্বপ্নই দেখছিলা তুমি। তৃপ্ত উজ্জ্বল মুখখানি মুহূর্তের মধ্যে বিবর্ণ, নিষ্প্রভ মলিন হয়ে গেল ঠাকুরমার। যা খোয়াবি দেখতাছে কেবল, এইবারও মরণ হইল না তাইলে? খুব দুঃখে মুখে ঠাকুরমা চোখ বুজে জপের মালা নাড়াচাড়া শুরু করে দিলেন। আপন মনেই বললেন, মরি নাই, দূর চাই। রঞ্জন চুপ করে গেল। স্তব্ধতা ভেঙে আমি বলি, ঘুগনিটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর আজকে কি বলছেন ঠাকুরমা? আজকে কেমন মুড? আজ আজ যখন আমি বেরোচ্ছি আমাকে বললেন, রঞ্জনা তুমি কি নয়াপাড়ায় যাও? নয়াপাড়ার দাদুরে একবার দেইখা আইসো, ঘর দুয়ার সব বানের জলে ভাইসা গেছে। শিব মন্দিরে উঁচা চাতালে পইরা আছে স্ত্রী পুত্র লইয়া গরু ছাগলের লগে। আমি বললাম, হ্যাঁ দেখে আসবো। নয়াপাড়াটা কোথায় রঞ্জন? ঠাকুরমার ভেসে যাওয়া বাপের বাড়ি, 82 বছর আগেকার বন্যার খবর নিতে পাঠিয়েছেন আমাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।